নিয়েছো। আর ভেবেছো কি এটা দিয়ে মীরার মন কেনা যাবে? এত সহজ নয় ভ্যাবলা মীরার মন পাওয়া। আরে কি হলো কি? একদিন এ বাড়িতে আসতে না আসতেই বউ আবার রাত দুপুরে এমন চেঁচামেচি করছে কেন? পাশের ঘর থেকে অবধি সব শোনা যাচ্ছে। আর এইদিকে তখন রাজেশ বাবু চারুলতাকে জোর করতে থাকে তাকে বিয়ে করার জন্য। বিয়ে করবি না? তোকে তো আমাকে বিয়ে করতে। আবার সেই লোক দুটি রাজপুত্রের সঙ্গে হাতাহাতি মারামারি শুরু করে। রাজপুত্র তার তলোয়ারের আঘাতে ঘায়েল। রাজপুত্র, আপনি এসেছেন। এরপর কি জানি কি হয়, চারুলতা হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে। নাও চারুলতা, তোমার হাতের মালাটা তুমি এক্ষুনি আমার গলায় পরিয়ে দাও তো দেখি। আমার যে আর তর সইছে না। এবার তুমি বলো তো, আগে তুমি আমার গলায় মালা পরাবে নাকি আমি তোমার গলায় পরাবো? আমার প্রাণ থাকতে আমি তোর গলায় মালা পরাবো না। শয়তান, তুই আমাকে যতই ভয় দেখাস না কেন আর যত যাই করিস না কেন, আমি কখনো কোনো দিনও তোর গলায় মালা পরাবো না। এই কথা বলে চারুলতা তার হাতে থাকা ফুলের মালাটি মাটিতে ফেলে দেয়। চারুলতার এমন কাণ্ডে রাজেশবাবু ভীষণ রেগে যায় এবং সে হুট করে চারুলতার চুলের মুঠি ধরে তাকে আঘাত করতে থাকে। কি, তুই আমাকে ভয় পাস না? কিন্তু তোকে তো এরপর থেকে সারা জীবন আমাকে ভয় করেই চলতে হবে। তাই আমি যা বলছি সেটা চুপচাপ ভালোই ভালোই মেনে নে। আমাকে তুই মারতে মারতে মেরে ফেললেও আমি তোর কথায় সায় দেব না, তোর গলায় মালা পরাবো না। তাছাড়া আমি তো বিবাহিতা। আমি আমার স্বামী রাজপুত্র অরুণের গলায় একবার বিয়ের মালা দিয়ে তাকে আমার স্বামী হিসেবে আমার জীবনে গ্রহণ করেছি। আর দ্বিতীয় কোনো পুরুষকে আমি বিয়ের মালা কখনোই পরাবো না, কখনোই না। পড়বি না? তারা তাহলে আমি তোর ব্যবস্থা করছি। তাড়াহুড়োর পথ যেন ফুরোয় না সহজে। সে তখন থেকে যাচ্ছি আর যাচ্ছি, কিন্তু আমার চারুলতা মায়ের কাছে পৌঁছাতেই পারছি না। কে জানে কোন শয়তানের খপ্পরে পড়েছে আমার চারুলতা মা। আদৌ এখনো সুস্থ আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। হ্যাঁ গো ভাই, আর কত দূর? সেই তখন থেকে তুমি তো আমায় জঙ্গলের গহীনে নিয়েই চলেছ, কিন্তু আমি সেই পুরনো ভাঙাচোরা বাড়িটির হদিসই পাচ্ছি না। আর কত দূর যেতে হবে? এই তো আর একটু পথ গেলে পেয়ে যাব। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। চলো চলো, দ্রুত চলো। কোথায় ভেবেছিলাম মীরাকে বিয়ে করে জীবনটা আমার সার্থক হয়েছে। ওকে বিয়ে করে জানো, ওকে পেয়ে গেছি। এই কিন্তু না, এই মেয়ে তো আমায় কাল রাত থেকেই ফাঁকি দিতে শুরু করেছে। ফুলসজ্জার রাতে শাশুড়ির মাঝে রেখে দিয়েছে। এই আমার শাশুড়িটাই হচ্ছে যত নুষ্টের গোড়া। শাশুড়ি মা অমন দেখেই তো তার মেয়েটা অমন হয়েছে। এসব কথা বলে নদীর পাড়ে বসে বিলাপ করতে করতে কাঁদতে থাকে ভ্যাবলা। আর তখনই ক্যাবলাও সেখানে এসে হাজির হয়। একই রে ক্যাবলা, সকাল সকাল তোর আবার কি হলো? এভাবে নদীর পাড়ে বসে আছিস কেন? মীরার হাতে মার খাসনি তো আবার? হাসিস না ক্যাবলা, হাসিস না। মীরা আমার সাথে যে কাণ্ড শুরু করেছে, এর যে আমায় যদি দুটো মার দিত তাহলে এত কাঁদতাম না রে। সে কি রে, কেন? মীরা আবার কি করেছে? কাল রাতে তো তুই মীরার জন্য দামি সোনার আংটি উপহার নিয়ে গেলি। সেটা পাওয়ার পরে বুঝি মীরা খুশি হয়নি? তোর সাথে কি আচরণ করেছে শুনি? শুনবি? তবে শোন কি করেছে আমার সাথে। ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্যই তুই এখানে সকাল থেকে বসে কাঁদছিস? তুই যেমন তোর বউটা হয়েছে তেমন রে। চুপ কর তো, ওই নিয়ে আর খিলখিল করে হাসিস না। যাই, সকাল সকাল মেরে আবার কোথায় গেল খুঁজে গিয়ে দেখি।
দেখুন তো শেখরা বাবু, ভালো করে পরখ করে দেখুন এই সোনাগুলো আসল সোনা কিনা। এই রে, এটা তো ভ্যাবলার মায়ের গড়ানো সেই সোনার গয়না। এগুলো তো উনি ওনার ছেলের বউকে দিয়েছিলেন বিয়েতে, আর এগুলো নিয়ে ওনার ছেলের শাশুড়ি দেখি চলে এসেছেন বিয়ের পরের দিনই যাচাই করার জন্য যে তার মেয়েকে শাশুড়ি মা সোনার গয়না দিয়েছে নাকি নকল গয়না দিয়েছে। এখন আমি কি করি? এদেরকে সত্যি কথা বলবো নাকি মিথ্যে কথা বলবো? না না, সত্যি কথা বলা যাবে না, আর তাহলে ভ্যাবলার মা এসে আবার আমাকে ধরবে। এমনিতে উনি আমার কাছ থেকে অনেক গয়না বানায়, তারপরও যদি এমন খদ্দের আমার হাত ছাড়া হয়ে যায়, না না, ওনাকে হাত ছাড়া করা যাবে না। কি হলো কি শেখরা বাবু, আপনি চুপ করে আছেন কেন? মা আপনাকে একটা প্রশ্ন করেছে তো, বলুন। ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আসল গয়না, একেবারে খাঁটি সোনা। আমি তো নিজ হাতে গড়িয়েছি এগুলো। কেন আপনি এগুলো নিয়ে যাচাই বাছাই করতে এসেছেন কেন? আপনি সত্যি বলছেন এগুলো আসলেই সোনা? তাহলে গয়নার সাথে এগুলোর মিল নেই কেন? কে বলেছে মিল নেই? আসলে এগুলো একেবারে নতুন গড়ানো হয়েছে কিনা তা এরকম শক শক করছে গো। ঠিক আছে ঠিক আছে, আর কিছু জানার নেই, আমরা এখন আসছি। এরপর শেখরার দোকান থেকে জয়া এবং মীরা বেরিয়ে আসে। আপনাদের প্রিয় চারুলতা ধারাবাহিক গল্পের লেখিকা এবার নিয়ে এসেছেন প্রথম উপন্যাস শেষ সিগন্যালটুকু ছিল প্রেম। এই উপন্যাসের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। পড়ে ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ এই উপন্যাস চলবে ধারাবাহিকতায়। আর রাজপুত্র, ওই তো সে পুরনো ভাঙাচোরা বাড়িতে আমরা চলে এসেছি। আমি আপনাদেরকে এই জায়গার কথাই বলেছিলাম। ওই দিদির বলা ঠিকানাটা তো এটাই, আর আপনার চিঠিতেও লেখা ঠিকানা এটা একেবারে মিলে গেছে। তার মানে আমার মনে হয় ওই চারুলতা দিদি এখানেই এসেছে, আর নিশ্চয় সে এই বাড়ির ভেতরে কোনো না কোনো বিপদে পড়েছে। জঙ্গলের এত গহীনে যে এরকম লুকায়িত ভাঙাচোরা একটা বাড়ি আছে, এটা তো দূর থেকে বোঝার উপায় নেই। আর এখানে বাজে লোকেরা তাদের কার্যসিদ্ধি করে, আর যে আমার চারুলতাকে এমন বিপদে ফেলতে চেয়েছে সে ইচ্ছে করে এমন জায়গাটি আগে থেকেই বাছাই করে রেখেছে যেন কেউ চারুলতাকে বাঁচাতে আসতে না পারে। কিন্তু আমি চলে এসেছি চারুলতা, তোমার আর কোনো ভয় নেই। এই বাড়ির মধ্যে যদি আমার চারুলতা থাকে তবে এক্ষুনি তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। এ কথা বলে রাজপুত্র বাড়িটির ভেতরে যেতে থাকে, আর তখনই চারুলতার বাবা তাকে পেছন থেকে ডাক দেয়। দাঁড়াও রাজপুত্র, সাবধান, এই বাড়ির মধ্যে নিশ্চয়ই গোপন শত্রুরা ওত পেতে থাকবে। তুমি খালি হাতে তাদেরকে মোকাবেলা করতে পারবে না। আমাদেরকে সাবধানতা অবলম্বন করেই ভেতরে যেতে হবে, নয়তো আমরা চারুলতাকে উদ্ধার করতে পারবো না, আর নিজেরাও বেঁচে ফিরে আসতে পারবো না। আপনারা চিন্তা করবেন না, আমার কাছে আমার রাজ তরবারি আছে, আর এই তরবারির আঘাতে আমি শত্রুদেরকে ঘায়েল করব। আপনারা আসুন আমার সাথে। ঠিক আছে রাজপুত্র, আপনি তাহলে সামনে এগিয়ে যান। আমি জঙ্গলের ভেতর থেকে দুটো কাঠের টুকরো নিয়ে আসি আমাদের হাতে রাখার জন্য, যেন আমরা আপনার সঙ্গে শত্রুদের মোকাবেলা করতে পারি। ঠিক আছে। এরপর রাজপুত্র একাই সেই ভাঙাচোরা বাড়িটির ভেতরে প্রবেশ করে, আর এইদিকে তখন রাজেশবাবু চারুলতাকে জোর করতে থাকে তাকে বিয়ে করার জন্য। বিয়ে করবি না? তোকে তো আমাকে বিয়ে করতেই হবে। ছেড়ে দে বলছি, এভাবে জোর করে কাউকে বিয়ে করা যায় না। ছাড় বলছি। যাই। এই যে
তোমাকে এখন যেমন আমি জোর করে বিয়ে করছি। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। হে বিধাতা, তুমি কাউকে পাঠিয়ে দাও, এই অমঙ্গলের হাত থেকে আমাকে রক্ষা করো। চারুলতার গলার আওয়াজ পেলাম মনে হলো। তার মানে আমরা ঠিক জায়গাতে এসেছি। আমার চারুলতা এখানেই আছে। তার গলার আওয়াজ যখন আমি পেয়েছি তখন আর কোনো ভয় নেই। আমি এবার তাকে উদ্ধার করতে পারবো। এই এই কে রে? কোনো মানুষের গলার আওয়াজ শুনতে পেলাম মনে হলো। কি কে তুই? এখানে কি চাই? তোদের জম আমি। তোরা আমার চারুলতাকে এখানে বন্দি করে রেখেছিস। আমি আমার চারুলতাকে চাই, আর চাই তোদের প্রাণ। ও, তার মানে তুই সেই রাজপুত্র অরুণ আর চারুলতার প্রাণের স্বামী। রাজেশ বাবু বারবার করে আমাদেরকে বলেছেন আর রাজপুত্র অরুণ নাকি তার চিরশত্রু। আর তাহলে তুই রাজপুত্র, তাহলে এই রাজপুত্রকে প্রাণে মেরে দিলে আমরা নিশ্চয়ই রাজেশ বাবুর কাছ থেকে বড় সড়ো কোনো উপায় পাবো রে। এই দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। তার মানে রাজেশ বাবু এইসব কিছুর পেছনে রয়েছে। এবার তো ওই রাজেশ বাবুর কোনো ছাড় নেই আমার হাত থেকে। ওকে আমি এবার চরম শাস্তি দেব। রাজকন্যা জেসমিনের স্বামী বলে তাকে আমি মুক্তি দেব না। আয় তোরা, আয় তোরা, তোদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করছি। আবার সেই লোক দুটি রাজপুত্রের সঙ্গে হাতাহাতি মারামারি শুরু করে। রাজপুত্র তার তলোয়ারের আঘাতে ঘায়েল করে সবাইকে। দেখলে তো মা, আমার শাশুড়ি আমাকে নকল গয়না দেয়নি গো, শুধু শুধু তুমি সন্দেহ করেছিলে। এখন চলো, বাড়িতে যেতে হবে। সকাল সকাল নতুন বউ বাড়ি থেকে বের হও। সবাই কি বলবে বলো তো? এমন কাণ্ডে আমার শাশুড়িও নিশ্চয়ই রেগে যাবে। চলো চলো, শিগগিরই চলো তো দেখিনি এখন। চুপ কর, তুই চুপ কর। বিয়ে হতে না হতে বাড়ি একেবারে শ্বশুর বাড়ির নাম চলতে শুরু করে দিয়েছিস। শুনলি না ওই শেখরা কি বললো? ওই শেখরা নাকি নিজেই এই গয়না গড়িয়েছে। তার মানে তোর শাশুড়ি এখান থেকে তোর এই গয়নাগুলো গড়িয়েছে। তাহলে শেখরা যদি নকল গয়না গড়ায় তবে কি সে নিজের মুখে স্বীকার করবে নাকি? আর দেখলি না উনি এই কথার জবাব দিতে গিয়ে কেমন আমতা আমতা করছিল। আমাদের উচিত হয়নি ওনার কাছে আসা। চল এবার অন্য দোকানে যাব, সেখানে গেলেই বোঝা যাবে যে এগুলো আসল নাকি নকল গয়না। এরপর জয়া ও মীরা পাশের অন্য একটি শ্যাকরার দোকানে যায়। হ্যাঁ দিদি, আমি শতভাগ নিশ্চিত এই গয়না কিছুতেই সোনার গয়না হতে পারে না। এটা তো শুধু সোনার পানি দিয়ে ধোয়া হয়েছে গো, এই জন্যই সোনার মতো দেখাচ্ছে। দেখেছিস দেখেছিস তো মীরা, এবার আমার সন্দেহ সত্যি হলো তো। তোর শাশুড়ি এত বড় জোর চুরি করেছে। এবার ওই মহিলাকে আমি বোঝাবো এই জয়া কি জিনিস। চল চল, শিগগিরই চল। আচ্ছা, আমাদেরকে এমন কাজে লেগে পড়তে বলে রাজপুত্র কোথায় উধাও হয়ে গেল বলো তো? জানি না বাবু, এই রাজপুত্রের মতি গতি আমার ঠিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এখানে আসায় আমাদের ভুল হয়েছে রে। কোনো উপায় থাকলে আমরা ফিরে যেতুম। আর যন্ত্রপাতি মোটামুটি তৈরি করা হয়ে এলো, কিন্তু রাজপুত্রেরই তো কোনো দেখা নেই। এরপর আমরা কি করব শুনি? আপনারা এত চিন্তা করছেন কেন? রাজপুত্র নেই তো কি হয়েছে? রাজ্য থেকে সুতো তো হাওয়া হয়ে যায়নি। তার যন্ত্র ঠিক হয়ে গেলেই সুতো দিয়ে কাপড় বুনতে শুরু করে দিবেন। আপনাদেরকে এখানে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কাপড় তৈরি করা, আর সেটা হয়নি বলেই তো এত বিপত্তি। আমি চাই রাজপুত্র রাতে এসে পৌঁছানোর আগেই রাজ্যে এসে পৌঁছানোর আগেই আপনারা আপনাদের ঠিক করা তাঁত যন্ত্র দিয়ে কাপড় বুনে ফেলবেন। এত কষ্ট করে লাভ কি? আমরা আমাদের পারিশ্রমিক পাবো তো নাকি? না মানে আমরা যা শুনলাম তাতে মনে হলো রাজা মহাশয় এই কাজে কোনো আগ্রহ নেই।
তাহলে রাজামশাই আমাদেরকে পারিশ্রমিক দেবেন তো? রাজপুত্র যখন আপনাদেরকে আশা দিয়ে এখানে নিয়ে এসেছে, তখন অবশ্যই দিবেন। আপনারা এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনারা আপনাদের নিজেদের কাজ চালিয়ে যান। ও আচ্ছা, তাহলে আর এত চিন্তা কিসের? সঠিক পারিশ্রমিক পেলে আমরাও মন ফুরফুরে করে আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। রাজেশ বাবু, রাজেশ বাবু, কোথায় আপনি? আমাদেরকে বাঁচান। কি আমার লোকগুলো এভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন? তবে কি এখানে কেউ চলে এসেছে? কেউ চলে এসেছে মানে? মানে এদের জানাশোনার বাইরেও কেউ এসেছে এখানে? তাই তো মনে হচ্ছে। তার মানে বিধাতা আমার ডাক শুনেছেন। কেউ না কেউ আমাকে রক্ষা করার জন্য এসেছে। সে আমার জীবনে প্রাণ ভ্রমরা হয়ে এসেছে আজ আমাকে বাঁচাতে। আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই চারুলতা, এখান থেকে এক পাও নড়বে না কিন্তু। আমি এক্ষুনি আসছি। দেখি আগে ওখানে কি হলো। আমার লোকগুলো এত চিৎকার চেঁচামেচি কেন করছে? এই কথা বলে রাজেশ সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর কে শোনে কার কথা? চারুলতাও পেছনে পেছনে বাইরে বেরিয়ে যায়। কোথায় কোথায় তোদের গুরু? ডাক তাকে, আমি তার সাথে যুদ্ধ করতে চাই। কে রে? ও রাজপুত্র, নিজের সহধর্মিনীর ঘ্রাণ পেয়ে এখানে অব্দি পৌঁছে গেছো। বাহ 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 বাহ, তোমার তো দেখছি চারুলতার প্রতি বেশ টান। শয়তান, কোথায় লুকিয়ে রেখেছিস আমার চারুলতাকে? তখনই চারুলতা দৌড়ে এসে রাকেশ বাবুর পেছনে দাঁড়ায় আর রাজপুত্রকে দেখে কান্না জড়িত গলায় দূর থেকেই ডেকে ওঠে, রাজপুত্র, আপনি এসেছেন। এরপর কি জানি কি হয়, চারুলতা হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রায় 2 দিন ধরে কিছু না খেয়েই বোধহয় এমন বিপত্তি ঘটেছে। চারুলতাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেই রাজপুত্র দৌড়ে গিয়ে তার পাশে বসে। কি চারুলতা, কি হলো? কি হলো কি তোমার? চোখ খোলো তুমি। এই দেখো, আমি সত্যি এসেছি তোমাকে রক্ষা করতে। সকাল সকাল তোর বউ আর শাশুড়ি কোথায় গেল ব্যাবলা? বিয়ের পরের দিন এমন কাণ্ড কেন করছে তারা? ঘরে গয়নাগাটি ভালো করে দেখেছিস তো ঠিকঠাক আছে নাকি? নাকি সেগুলো সব নিয়ে পালিয়ে গেছে? সিসিমা, এসব কি বলছো কি তুমি? মীরা গয়নাগাটি নিয়ে পালাতে যাবে কেন? তুমি যা গয়না দিয়েছো মীরাকে, তার চেয়ে ওর দিদি চারুলতাই তাকে অনেক বেশি গয়না দিয়েছে। ও মা, তাই নাকি? কিন্তু তোর বউ আর শাশুড়ির যা লোভ, দেখা গেল ওই গয়নাগুলোর লোভ সামলাতে না পেরে এভাবে চুরি করে পালিয়েছে। আমরা না হয় গয়নার লোভী, আর আপনি তো একটা আস্ত চোর। এই কে রে? কে আমায় চোর বললো? কে আবার? আমি বলেছি। কি? আপনি আমায় চোর বলেছেন? আপনার এত বড় সাহস কে দিয়েছে যে আপনি আমায় চোর বলেন? আমি আপনার কোন পাকা দানে মই দিয়েছি শুনি? আর আপনার কি জিনিস চুরি করেছি যে আপনি আমায় চোর বললেন? আপনি আমার কোনো জিনিস চুরি করেননি, বরং আমার মেয়ের জিনিস চুরি করেছেন। মিথ্যে বলে নকল গয়না দিয়েছেন। তাহলে তো আমার মেয়ের গয়না চুরি করাই হলো নাকি? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।